হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো 2025 সালে কবে কলেজ অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হবে, কিভাবে এই কলেজ অ্যাডমিশন প্রক্রিয়া চলে এবং কলেজ অ্যাডমিশনের পুরো ডিটেল কিভাবে পরিচালিত হয় বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওটাতে। সেন্ট্রালাইজড কলেজ অ্যাডমিশন প্রক্রিয়া অর্থাৎ কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে 2025-এ কলেজ অ্যাডমিশন হতে চলেছে। লাস্ট ভিডিওটাতেও আমি বলেছিলাম কবে থেকে শুরু হতে পারে, সেটা আমি তোমাদের একটা মোটামুটি ধারণা দিয়েছিলাম। আজকের এই ভিডিওটা হতে চলেছে তোমাদের মতো ছাত্রছাত্রী যারা বর্তমানে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বা পাশ করে গেছো তাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট। কিভাবে একদম শুরু থেকেই কলেজ অ্যাডমিশন প্রক্রিয়া চলে, কেন্দ্রীয় পোর্টালে কোন কোন কলেজ থাকে, কোন কোন কলেজ কেন্দ্রীয় পোর্টালের মধ্যে থাকবে না, যেখানে তোমাদের নিজেদেরকে গিয়ে অর্থাৎ অনলাইনে সেই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে, পুরো বিস্তারিত আজকের এই ভিডিওটাতে জানাবো। এবং তার সাথে কোন কোন কলেজ এর মধ্যে আছে এবং একদম শুরু থেকে কি করে ফর্ম ফিল আপের প্রক্রিয়া চলে, তারপরের স্টেপ বাই স্টেপ জিনিসগুলো দেখাবো এবং কি কি ডকুমেন্টসগুলো প্রয়োজন হয় তোমাদের এই কলেজ অ্যাডমিশনের জন্য আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। সুতরাং কলেজ অ্যাডমিশন সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য এসজি টিউটোরিয়াল গাইডকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও, যাতে সমস্ত তথ্যগুলো তোমরা টাইম টু টাইম আমাদের চ্যানেল থেকে পেয়ে যাও। তো একদম প্রথমে আসি যে জায়গাটা, সেটা হচ্ছে যে কলেজ অ্যাডমিশনের ক্ষেত্রে এই যে কেন্দ্রীয় পোর্টাল রয়েছে, এই কেন্দ্রীয় পোর্টালে কোন কোন কলেজ বা ইউনিভার্সিটি থাকবে না, অর্থাৎ সেই কলেজ বা ইউনিভার্সিটি নিজস্বভাবে ভর্তি করাবে। এক নম্বর হচ্ছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, কিন্তু এর মধ্যে থাকবে না। দু নম্বর হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি, এর মধ্যে থাকবে না। তিন নম্বর হচ্ছে সংস্কৃত কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি, কিন্তু এর আন্ডারে নেই। অর্থাৎ মাইনরিটি বা ভাষার ভিত্তিতে তৈরি হওয়া কোনো ইউনিভার্সিটি সেগুলো কিন্তু এর আন্ডারে থাকবে না। অটোনমাস কলেজগুলো রয়েছে, অর্থাৎ অটোনমাস কলেজ বলতে আমরা বুঝি মেদিনীপুর অটোনমাস কলেজ, পোপ কলেজ, সেন্ট জেভিয়ার্স অটোনমাস কলেজ থেকে শুরু করে স্কটিশ চার্চ কলেজ, যেগুলো মাইনরিটি কলেজ, সেগুলো এর আন্ডারে থাকবে না। লাইক আলিয়া ইউনিভার্সিটি কিন্তু এর আন্ডারে থাকছে না। বিশ্বভারতী ইউনিভার্সিটি এর আন্ডারে থাকবে না, কেননা সেটা সেন্ট্রাল ইউনিভার্সিটি। পাঁশকুড়া বনমালী কলেজ এর আন্ডারে থাকবে না, কেননা এগুলো হচ্ছে অটোনমাস কলেজ। এই কলেজের নিজস্ব ওয়েবসাইটে গিয়ে তোমাদের আবেদন করতে হবে। যেটা রয়েছে আমাদের যে বিএড কলেজগুলো এর মধ্যে থাকবে না, ল কলেজের মধ্যে থাকবে না, অর্থাৎ ল এর যে অ্যাডমিশনগুলো হয়, ল কলেজের যে অ্যাডমিশনগুলো হয় সেগুলো কিন্তু এর আন্ডারে থাকবে না। ওকে, বোঝা গেল বিষয়টা। তারপরে রয়েছে ফাইন আর্টস, অর্থাৎ যে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির অন্তর্গত ফাইন আর্টস বা ভিজুয়াল আর্টসের অ্যাডমিশন এর আন্ডারে হয় না। এর বাইরে যেটা ইন্ডিয়ান আর্ট কলেজ, তার যে অ্যাডমিশন প্রক্রিয়াও এর মধ্যে হয় না। এবং আর্ট অ্যান্ড ক্রাফট মিউজিক, অর্থাৎ যে তোমাদের পারফর্মিং আর্টের যে পার্টগুলো থাকে, মিউজিক বা ড্রামার, অ্যাডমিশন এর আন্ডারে হয় না। রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির ওয়েবসাইটে ডাইরেক্ট গিয়ে তার অ্যাডমিশন কিন্তু হয়। এছাড়াও যে সমস্ত ইঞ্জিনিয়ারিং কলেজগুলো রয়েছে, ফার্মেসি, নার্সিং কলেজ, মেডিকেল কলেজ, তারপরে সেলফ ফিনান্সিং বা প্রাইভেট কলেজগুলো কিন্তু এই সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালের আন্ডারে আসে না। অর্থাৎ এখান থেকে তোমরা বুঝে গেলে যে কোন কোন কলেজ এর আন্ডারে আসছে, কোন কোন কলেজ আসছে না। এর মধ্যে ক্যালকাটা ইউনিভার্সিটি 155টা কলেজ থাকছে, কিন্তু ল এর অ্যাডমিশন এর আন্ডারে হবে না। ওকে, আবার আমরা যদি দেখি WBSU থেকে শুরু করে কল্যাণ ইউনিভার্সিটি, বাঁকুড়া ইউনিভার্সিটি, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, তারপরে সিধু-কানু বিশ্ব ইউনিভার্সিটি, কাজী নজরুল ইউনিভার্সিটি, বিদ্যাসাগর ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি থেকে শুরু করে যত ইউনিভার্সিটি রয়েছে আন্ডার গ্র্যাজুয়েট কোর্স করানো হয়, সেই সমস্ত ইউনিভার্সিটিগুলো কিন্তু এর আন্ডারে থাকবে। এবং তার টোটাল যে কোর্সেস রয়েছে 7000 প্লাস যে কোর্সেস এবং 461টার কাছাকাছি যে কলেজ এবং 16 থেকে 17 খানার ওপরে যে ইউনিভার্সিটি আমরা এখানে দেখতে পাচ্ছি, সেই ইউনিভার্সিটিগুলোর অ্যাডমিশন প্রক্রিয়া কিন্তু এর মাধ্যমেই চলবে। ঠিক আছে, এর মাধ্যমেই চলবে, কোনো সমস্যা কিন্তু সেক্ষেত্রে হবে না। আমি তোমাদের স্টেপ বাই স্টেপ বলে দেবো এবার যে কিভাবে এই ইউনিভার্সিটির কলেজগুলোর আন্ডারে অ্যাডমিশন তোমরা নিতে পারবে। তো প্রথমত দেখো, একদম প্রথমে যেটা তোমাদের করতে হবে, সেন্ট্রালাইজড পোর্টাল ওপেন হয়ে গেলে, এখন যেহেতু ট্রায়াল ফেজে রয়েছে, এখন তোমরা সেটা ওপেন করলে ভালোভাবে কিন্তু কাজ করবে না, তোমাদের বুঝতে সমস্যা হবে। তো প্রথমে তোমাদের সেখানে একটা রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করতে গেলে একটা ইমেল অ্যাড্রেস দরকার, মোবাইল নাম্বার দরকার এবং তোমাদের যে ডিটেল সেটা দিতে হবে। তারপরে আসছে প্রোফাইল ক্রিয়েশন। প্রোফাইল ক্রিয়েট করতে গেলে তোমাদের সব ইনফরমেশনগুলো ফিল আপ করতে হবে, নিজের নাম, অ্যাড্রেস থেকে শুরু করে বাবার নাম থেকে শুরু করে সব। তারপরে তোমাদের চলে আসবে কিন্তু ডকুমেন্ট আপলোডের যে ব্যাপার। কি কি ডকুমেন্ট লাগবে বলে দিচ্ছি, সেগুলো আগে থেকে তোমরা অনলাইনের জন্য রেডি করে রাখো, সফট কপি সেগুলোর বানিয়ে রাখো, PDF বা JPG ফরম্যাটে সেগুলো বানিয়ে রাখো, যাতে তোমরা আপলোড করতে পারো। ওকে, এবং কি করে এই JPG বা PDF বানাতে হবে অনলাইনে, যদি তোমাদের সমস্যা হয় কমেন্টে জানিও, আমি তোমাদের একটা ভিডিও করে বলে দেব। তারপরে চলে আসবে সেই প্রোফাইল ক্রিয়েশনের পর ক্রিয়েটিং প্রেফারেন্স লিস্ট অফ অ্যাপ্লিকেশন বাই দ্য ক্যান্ডিডেট, অর্থাৎ এবার চলে আসবে
জাস্ট লাইক জয়েন্টে যেমন তোমাদের প্রেফারেন্স সিলেক্ট করতে হয়, অর্থাৎ অ্যাপ্লিকেশন কমপ্লিটের একটা ভাগ হচ্ছে এই কলেজ সিলেকশনের ব্যাপার, অর্থাৎ তুমি 1 নম্বরে কোন কলেজটা রাখতে চাইছো, 2 নম্বরে কোন কলেজটা রাখতে চাইছো, 3 নম্বরে কোন কলেজটা রাখতে চাইছো, এইভাবে ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস, থার্ড চয়েস তোমাদের ফিল আপ করতে হবে। সবসময় মনে রাখবে এই চয়েস ফিলিং এর জায়গাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। তুমি যে কলেজটাতে 1 নাম্বার চয়েস করবে সেই কলেজে যদি চান্স পেয়ে যাও, তাহলে কিন্তু আর সেকেন্ড জায়গাতে, সেকেন্ড কলেজ কিন্তু আর তুমি সুযোগ পাবে না। অর্থাৎ ফার্স্ট প্রেফারেন্সে যদি তুমি চান্স পাও, সেই জায়গাতে গিয়ে সেকেন্ড বা থার্ড প্রেফারেন্সে আর তুমি সুযোগ পাবে না। কিন্তু যদি তুমি ফার্স্ট প্রেফারেন্সে সুযোগ না পাও, থার্ড অথবা ফোর্থ বা ফিফথ প্রেফারেন্সে সুযোগ পাও বা সেকেন্ড প্রেফারেন্সে সুযোগ পাও, পরবর্তী ক্ষেত্রে নেক্সট রাউন্ডে গিয়ে, মপ আপ রাউন্ডে গিয়ে তুমি সুযোগ পাবে ফার্স্ট প্রেফারেন্সে আপগ্রেড করানোর জন্য। তাই ফার্স্ট প্রেফারেন্স সেটাই দেবে যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট কলেজ তোমার কাছে। ফার্স্ট লিস্টে যদি সেটা বা ফার্স্ট রাউন্ডে যদি সেটাতে চান্স নাও পাও, ফার্স্ট রাউন্ডে দেখা যাচ্ছে তুমি থার্ড অথবা ফোর্থ বা ফিফথ নাম্বার কলেজে চান্স পেয়েছো, অর্থাৎ 5 নাম্বার চয়েসে তুমি চান্স পেয়েছো, সেক্ষেত্রে তুমি সেকেন্ড রাউন্ড বা মপ আপ রাউন্ডে গিয়ে ফার্স্ট রাউন্ডের জন্য আপগ্রেড করতে পারবে। কিন্তু একবার ফার্স্ট রাউন্ডে যদি ফার্স্ট কলেজে চান্স পেয়ে যাও, দ্বিতীয় রাউন্ড বা মপ আপ রাউন্ডে গিয়ে এই সেকেন্ড বা থার্ড কলেজগুলো তুমি রেখেছিলে, দেখা যাচ্ছে তুমি ভুল করে কম পছন্দের কলেজকে একে রেখেছো, বেশি পছন্দের যে হাইয়েস্ট প্রেফারেন্স সেই কলেজটাকে তুমি নিচে রেখেছো। তো স্বাভাবিকভাবে নিচের সেই 3 নম্বর বা 4 নম্বরে থাকা তোমার সবচেয়ে পছন্দের কলেজে তো তুমি সুযোগ পাবে না। ফার্স্ট প্রেফারেন্স যেটা তুমি সবচেয়ে কম পছন্দের কলেজ রেখেছিলে সেখানে সুযোগ পেয়ে গেলে, সেখানে সুযোগ পেয়ে যাওয়ার পর তুমি কিন্তু আর নিচে নামতে পারবে না, কিন্তু নিচ থেকে তুমি উপরে উঠতে পারবে। দেখা যাচ্ছে তুমি আশুতোষ কলেজকে রেখেছো 1 নম্বর প্রেফারেন্সে, আর ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি এপিসি কলেজকে রেখেছো থার্ড প্রেফারেন্সে, আবার ওদিকে তুমি ক্যালকাটা ইউনিভার্সিটি সিটি কলেজকে রেখেছো থার্ড প্রেফারেন্সে বা সেকেন্ড প্রেফারেন্সে। তোমার পছন্দ ছিল এপিসি কলেজে ভর্তি হওয়া, তুমি চান্স পেয়ে গেলে আশুতোষ কলেজে ফার্স্ট প্রেফারেন্স, তখন কিন্তু তুমি আর এপিসি কলেজে ভর্তি হতে পারবে না। অতএব এই প্রেফারেন্স সিলেকশনের জিনিসটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এটাকে খুব ভালো করে তোমাকে বুঝতে হবে। তো এটা গেল প্রেফারেন্স সিলেকশন তুমি করে নিলে। তারপর চলে আসবে মেরিট লিস্ট, অর্থাৎ জেনারেল মেরিট র্যাঙ্ক বা জিএমআর র্যাঙ্ক। জিএমআর র্যাঙ্ক চলে আসার পর তোমার যে মার্কস অনুযায়ী এবার আসবে সিট অ্যালটমেন্ট, অর্থাৎ যে যে কলেজে তুমি পেয়েছিলে চান্স সেই জায়গাতে তোমার সিট অ্যালটমেন্ট চলে আসবে। সিট অ্যালটমেন্টের পর তোমার কাছে এসএমএস বা ইমেল আসবে, তুমি সেখানে গিয়ে পেমেন্ট করে কিন্তু অ্যাডমিশন কমপ্লিট করতে পারবে। ওকে, এবং এটা কিন্তু প্রভিশনাল অ্যাডমিশন পিরিয়ড। ধরো তুমি 3 অথবা 4 নম্বরের কোনো প্রেফারেন্সের একটা কলেজে ভর্তি হয়ে গেছো, এবার ফার্স্ট যে প্রেফারেন্স ছিল সেখানে তুমি ভর্তি হওনি, পরবর্তী ক্ষেত্রে মপ আপ রাউন্ড বা আপগ্রেডেশন রাউন্ড আসবে, তুমি তার পরবর্তীতে অ্যাডমিশনের পরেও মপ আপ রাউন্ডে গিয়ে আপগ্রেডেশনে ক্লিক যদি তুমি করে রাখো, যদিও এই পেমেন্ট করার সময় তোমাকে আপগ্রেডেশনে তুমি ইচ্ছুক কিনা জিজ্ঞেস করা হবে, সেটা যদি তুমি করে রাখো তাহলে কিন্তু তোমার কোনো প্রবলেম নেই, তুমি ভর্তি হতে পারবে। পরবর্তী যে মপ আপ রাউন্ডে গিয়ে তোমার কাছে সুযোগ আসবে, তুমি যদি সেই কলেজের জন্য কিছু এক্সট্রা পেমেন্ট করতে হয় সেটা করে অ্যাডমিশন নিয়ে নিতে পারবে। তো এটা গেল আমাদের যে পুরো অ্যাডমিশনের যে প্রক্রিয়া থাকে সেই অ্যাডমিশনের প্রক্রিয়াটা, ঠিক আছে। এবার আমি বলি যে এই অ্যাডমিশন হতে গেলে সেন্ট্রালাইজড পোর্টালে যে কলেজগুলোর কথা বললাম, এখানে অ্যাডমিশন হতে গেলে তোমাদের কি কোনো এন্ট্রান্স পরীক্ষা দেওয়া লাগবে না, কোনো এন্ট্রান্স টেস্ট বা অ্যাডমিশন টেস্ট দেওয়া লাগবে না। ওকে, এবার আমি চলে আসি যে এই অ্যাডমিশনের যে প্রক্রিয়াটা হতে চলেছে এখানে কি কি ডকুমেন্ট লাগে, লিখে রাখো, নোট ডাউন করে নাও, আমি একটু স্ক্রিনে তোমাদের দিয়ে দেবো। প্রথমত ক্লাস 10-এর মার্কশিট যেটা রয়েছে পিডিএফ ফরম্যাট, ম্যাক্সিমাম 2 MB, অর্থাৎ রেজিস্ট্রেশনের সময় এটা তোমাদের লাগবে। তারপরে আসবে ক্লাস 12-এর যে মার্কশিট, অর্থাৎ উচ্চ মাধ্যমিকের মার্কশিট, পিডিএফ ফরম্যাটে তোমাদের করতে হবে 2 MB সাইজ। SC ST OBC EWS সার্টিফিকেট যদি থাকে তাহলে পিডিএফ ফরম্যাট তুমি করবে 2 MBর মধ্যে। তারপরে পিডব্লিউডি যদি হয়ে থাকো বা ফিজিক্যালি ডিসেবল সেক্ষেত্রে পিডব্লিউডি সার্টিফিকেট লাগবে। এরপর চলে আসছে আইডেন্টিটি প্রুফ। আইডেন্টিটি প্রুফের ক্ষেত্রে তুমি আধার, ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট এগুলো দিতে পারো পিডিএফ ফরম্যাটে। এজ প্রুফ সার্টিফিকেট হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের যে পিডিএফ ফরম্যাট এটা তুমি দিতে পারো, অথবা ক্লাস 10-এর যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট সেটা 2 MBর মধ্যে পিডিএফ করে তোমাকে আপলোড করতে হবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি একটা ফটোগ্রাফ তোমাদের লাগবে, যেটা জেপিজি অথবা জেপেগ বা পিএনজি ফরম্যাটে হতে হবে, 2 MBর মধ্যে তোমাদের এটা লাগবে। সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, এবার আসছে তোমাদের একটা সিগনেচার করতে হবে, সেই সিগনেচারটাকে জেপিজি অথবা জেপেগ বা পিএনজি ফরম্যাটে তুমি
ব্যবহার করতে পারবে বা আপলোড করতে পারবে। এটা রেডি করে রাখো। তারপরে আসবে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, এবং যদি নিজের ব্যাংক অ্যাকাউন্ট না থাকে তাহলে গার্জিয়ানের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার তুমি দিতে পারো। ওকে, তো এক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের যে ফ্রন্ট পেজের ছবিটা সেটাকে তোমাকে এখানে পিডিএফ করে রাখতে হবে এবং আইএফএসসি কোড যেন তাতে থাকে, অথবা চেক, পাসবুক, ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্টের ফ্রন্ট পেজ যেটা জেপিজি, জেপেগ অথবা পিএনজি ফরম্যাটে তোমাকে কিন্তু আপলোড করতে হবে। অর্থাৎ এই টোটাল সিস্টেমগুলো রয়েছে, এই ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু সেখানে আপলোড করতে হয়। এই ডকুমেন্টগুলো আপলোড করলে পরবর্তী ক্ষেত্রে তোমাদের আর কোনো প্রবলেম থাকে না। এবার আমি বলি ব্যাংক অ্যাকাউন্ট কেন, তার কারণ অনেক কলেজ রয়েছে যেখানে তুমি হয়তো অ্যাডমিশন নেবে কিন্তু রিফান্ডের প্রয়োজন রয়েছে, সেখানে কিন্তু তুমি রিফান্ড পেয়ে যাবে। আবার এখন যেটা রয়েছে যে যদি কোনো একটা কলেজে তুমি অ্যাডমিশন নিয়ে নাও, আপগ্রেডেশন করলে সেই যে টাকাটা তুমি পেমেন্ট করেছিলে, আপগ্রেডেশন করলে যদি নতুন কলেজের ভর্তি ফি কম হয় তাহলে তুমি রিফান্ড পাবে, আর যদি নতুন কলেজের ভর্তি ফি বেশি হয় এখানে যে পেমেন্টটা করেছিলে সেটা ওইখানে ফরওয়ার্ড করে দেওয়া হবে এবং তার সাথে কিছু এক্সট্রা চার্জেস তোমাদের দিতে হবে। তো এই ছিল মোটামুটি ভর্তি সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা। এরপর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাও, এবং ভর্তি কিন্তু মে মাসের লাস্ট অথবা জুন মাসের ফার্স্টের দিকে হতে পারে। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।